বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের শীতকালীন পরিচর্যা। ডিসেম্বর মাসের শেষে জবা গাছে আমরা কিভাবে পরিচর্যা করব, কোন খাবার এই গাছে এই সময় প্রয়োগ করতে হবে, কোন কোন টিপস ফলো করতে হবে, তবেই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তাছাড়া শীত আসার সাথে সাথে যদি তোমাদের বাগানের জবা গাছে ফুল ফোটা বন্ধ হয়ে যায়, যদি একেবারে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, তাহলে আগে জানতে হবে যে কোন জবা গাছে শীতকালে ফুল ফোটে আর কোন জবা গাছে শীতকালে ফুল ফোটে না। তাছাড়া এই সময় জবা গাছে কোন খাবার প্রয়োগ করতে হবে, কোন খাবার প্রয়োগ করলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। যদি জবা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে কোন ঘরোয়া কীটনাশক এই সময় প্রয়োগ করতে হবে, যে ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে পোকামাকড়ের উপদ্রব একেবারে কমে যাবে। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলবো, যদি শীতকাল আসার সাথে সাথেই তোমাদের বাগানের জবা গাছে হঠাৎ করে ফুল ফোটা বন্ধ হয়ে যায়, তাহলে কোন জবা গাছে এই সময় ফুল ফোটে আর কোন জবা গাছে ফুল ফোটে না সেটা আগে জানতে হবে। এই সময় দেশি জবা গাছে ফুল হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, অতিরিক্ত ফুল ফোটা একেবারেই থেমে যায়। শীত আসার আগে আগে ফুল ফোটে, কিন্তু অতিরিক্ত যখন শীত শুরু হয়ে যায় তখন ফুল ফোটা একেবারেই কমে যায়। এই সময় অল্প 2-4টে ফুল ফোটে, বেশি ফুল একেবারেই ফোটে না। গাছের পাতা ছোট ছোট হয়ে যায় এবং গাছের মধ্যে গ্রোথ একেবারেই বন্ধ হয়ে যায়। তাই তোমাদের বাগানে যদি এই ধরনের দেশি জবা গাছ থেকে থাকে, তো সেই সমস্ত জবা গাছের এখন এই মুহূর্তে কেমন পরিচর্যা করতে হবে। দেশি জবা গাছগুলোকে এই সময় সানলাইটের মধ্যেই রাখতে হবে, তবে দুপুরের অতিরিক্ত রোদ্দুরে না রাখলেও হবে। এখন যেখানে সকালে সূর্যালোক আসে 2 থেকে 3 ঘন্টা, সেই রকম জায়গায় রাখলেও এই জবা গাছ সুস্থ থাকবে। তবে একেবারে ছায়া জায়গায় রাখা যাবে না, ছায়া জায়গায় রাখলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। গাছের এই সময় কোনো রকম কোনো কাটাই ছাঁটাই করা যাবে না। কাটাই ছাঁটাইয়ের সময় আদর্শ সময় ফেব্রুয়ারি মাস এবং সেপ্টেম্বর মাস। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এই জবা গাছটা শীত আসার আগে কাটাই ছাঁটাই করেছিলাম এবং রিপোর্ট করেছিলাম। তো ছোট টব থেকে বড় টবের মধ্যে রিপোর্ট করতে হয় সেপ্টেম্বর মাসে এবং ফেব্রুয়ারি মাসে। এখন এই অতিরিক্ত ঠান্ডায় একেবারেই কোনো রকম কোনো হার্ড প্রুনিং বা রিপোর্টের কাজ করা যাবে না। এখন যদি তোমরা রিপোর্ট করো তাহলে গাছের গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে, গাছের কাটা অংশ থেকে ডাইব্যাক শুরু হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তাছাড়া দেশি জবা গাছে এই সময় কিন্তু জলের মাত্রা অনেক কম প্রয়োগ করতে হবে, অতিরিক্ত জল প্রয়োগ করা যাবে না। একবার জল প্রয়োগ করার পর যতক্ষণ না জল শুকনো হচ্ছে ততক্ষণ জল প্রয়োগ করা যাবে না। যখন দেখবে টবের মাটি শুকিয়ে এসছে তখনই গাছে জল প্রয়োগ করতে হবে। যদি টবের মাটিতে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায়, তাহলে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু একদিনের মধ্যে শুকিয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিদিন জল প্রয়োগ করতে হবে, কিন্তু যে গাছের রুট বাউন্ড হয়নি সেই গাছের 3 দিন অন্তর অন্তর জল প্রয়োগ করা যাবে। দেশি জবা গাছের রিপোর্টের কাজ কিন্তু ফেব্রুয়ারি মাসেই করতে হবে। এখন শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে গাছের টবের মাটিতে যেন কোনো রকম কোনো আগাছা না জন্মায়, অথবা গাছের যে শুকিয়ে যাওয়া পাতাগুলো যেন টবের মাটিতে পড়ে নোংরা না হয়ে থাকে। অর্থাৎ লক্ষ্য রাখতে হবে যে টবের মাটি যেন সবসময় পরিষ্কার থাকে। অতিরিক্ত পাতা পড়ে থাকলে সেই পাতার উপর আমরা জল প্রয়োগ করছি, যার ফলে টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মাবে এবং গাছের কাণ্ড ধীরে ধীরে পচে যেতে পারে। তো বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, তাই এই সময় এই কাজগুলো একটু দেখতে হবে যেন টবের মিডিয়া অল টাইম পরিষ্কার থাকে এবং টবের মাটি যেন অল টাইম ময়েশ্চার থাকে, খুব বেশি কাদা কাদা হয়ে যেন না থাকে। দেশি জবা গাছে এখন কোনো রকম কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই, যদি খুব প্রয়োজন হয় সামান্য পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করা যেতে পারে। এবার আসি হাইব্রিড জবা গাছের কথায়। হাইব্রিড জবা গাছকে আমরা এই সময় কোথায় রাখবো? অবশ্যই আমরা এই সময় গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখবো, কারণ এখন যদি আমরা ফুল সানলাইটের মধ্যে না রাখি গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আমরা পাবো না। এই সময় টবের মাটি হালকা ময়েশ্চার রাখতে হবে, অতিরিক্ত কাদা কাদা রাখা যাবে না। যে কোনো গাছের মাটি কিন্তু অল টাইম ময়েশ্চার রাখতে হবে, অতিরিক্ত কাদা মাটিতে গাছ ভালো হয় না, গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মায় এবং ধীরে ধীরে গাছ মারা যায়। যদি তোমাদের কাছে হাইব্রিড জবার চারা না থাকে, তাহলে এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে হাইব্রিড জবা গাছের চারা পাওয়া যায়। তোমরা হাইব্রিড জবা গাছের চারা কিনে এনে এই সময় প্রতিস্থাপন করো। তোমরা সিন্ডারে প্রতিস্থাপন করতে পারো, আবার মাটির মিডিয়াতেও প্রতিস্থাপন করতে পারো। আমার চ্যানেলে জবা গাছ প্রতিস্থাপনের ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এরপর বলবো, হাইব্রিড জবা গাছ যদি তোমাদের বাগানে থেকে থাকে তাহলে সেই জবা গাছে এই সময় কি পরিচর্যা করতে হবে। জবা গাছ যেখানে থাকবে সেখানে যেন জবা গাছের মাটিতেও সূর্যালোক পৌঁছয়, এই ব্যবস্থাটা করতে হবে। টবের মিডিয়া সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে হলুদ পাতা বা পচা পাতা পড়ে থাকে, সেই পাতাগুলোকে তুলে ফেলতে হবে। গাছের মধ্যে যে হলুদ পাতা থাকবে সেগুলোকেও তুলে ফেলে দিতে হবে।
তাছাড়া গাছের গোড়ার দিকে যে সমস্ত অতিরিক্ত ব্রাঞ্চ আছে, সরু সরু যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে কেটে ফেলতে হবে। যদি একটু মোটা সাইজের ব্রাঞ্চ থাকে, যে ব্রাঞ্চের জন্য গাছের গোড়ায় ভালোভাবে সূর্যালোক পৌঁছাতে পারছে না, সেই ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে। ব্রাঞ্চ কেটে দেওয়ার পর ফেলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই সময় হাইব্রিড জবা গাছের গ্রোথের সময়। এখন যদি তোমরা ডাল থেকে চারা তৈরি করতে চাও তাহলে কিন্তু অনায়াসেই করতে পারবে। নিচের দিকে সরু ব্রাঞ্চগুলো কিন্তু খুব সহজে মোটা হয় না এবং এই ডালের মধ্যে ফুল অনেক দেরিতে আসে, সেই কারণে নিচের দিকের ব্রাঞ্চগুলোকে কেটে ফেলাই ভালো। যদি অনেক মোটা ব্রাঞ্চ হয় তাহলে একটু সাইড করে দিতে হবে, যেন গোড়ায় ভালোভাবে রোদ্দুর লাগে। তো এই ধরনের যে ডালগুলো আমরা যদি এই সময়ে তোমরা কেটে ফেলো তাহলে কিভাবে এই ডাল থেকে চারা তৈরি করতে হবে চলো সেটা প্রথমে দেখিয়ে দিই, তারপর আসছি এই গাছে কি খাবার আমরা প্রয়োগ করব। তো দেখো, প্রথমেই আমি একটা অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয় সেই গ্লাসের মধ্যে ধোয়া বালি ভালোভাবে ধুয়ে আমি ভরে নিয়েছি। তো এর মধ্যে ডালটাকে আমি প্রতিস্থাপন করলাম। তোমরা কাটিং ইট পাউডার অথবা অ্যালোভেরা জেল দিয়েও ডালটা প্রতিস্থাপন করতে পারো। তারপর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল, নিচের দিকে যেন হোল থাকে অনেকগুলো, জল যেন সহজে বেরিয়ে যায়। দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো ডাল থেকে কিন্তু চারা তৈরি করেছি, প্রত্যেকটাই কিন্তু হাইব্রিড জবার ডাল এবং এই ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে ছায়া জায়গায় রাখতে হবে, অল টাইম যেন বালি ভেজা থাকে, তবেই কিন্তু গাছের ডালের মধ্যে নতুন নতুন শিকড় আসবে। তো এবার আসি এই গাছে কি খাবার আমরা প্রয়োগ করব। তবে খাবার প্রয়োগ করার আগে যে কাজটা করতে হবে, যদি তোমাদের হাইব্রিড জবা গাছে এই সময় প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় তাহলে যে কাজটা আমাদের করতে হবে, প্রথমে নিড়ানির সাহায্যে ভালোভাবে মাটিটাকে খুশে নিতে হবে। এরপর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি আমি রুট সহ তুলে নেব। উপরের দিকে যে রুটগুলো থাকে এগুলো হয় ফিডার রুট। তো এই রুট যদি কেটেও যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই, আবার কয়েকদিনের মধ্যেই কিন্তু এরকম রুট তৈরি হয়ে যাবে। রিপোর্ট না করে গাছে খাবার দেওয়ার এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস। আর যদি তোমরা এই মুহূর্তে রিপোর্ট করতে চাও তাহলে রুট বল না ভেঙে বড় কোনো টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। তবে আমি এই মুহূর্তে রিপোর্ট করব না, আমি প্রত্যেকটা গাছের রিপোর্ট ফেব্রুয়ারি মাসেই করি। তো এছাড়া সেপ্টেম্বর মাসেও করা যায়, তবে প্রচণ্ড শীতে গাছের রিপোর্ট করলে গাছ স্ট্রেসের মধ্যে চলে যায়, যে কারণে দেখো আমি সাইড থেকে মাটিগুলোকে তুলে উপর দিকে তুলে দিলাম এবং সাইডে একটা গ্যাপ তৈরি করলাম, কারণ এই জায়গায় আমি এই মুহূর্তে খাবার প্রয়োগ করব। ডিসেম্বরের শেষে যে খাবার প্রয়োগ করতে হবে, প্রথমে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা 10 ইঞ্চি টবের জন্য 4 মুঠো পরিমাণ গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার, তো তার থেকে বেশি হলেও হবে। তো পুরনো গোবর সার নিতে হবে। তাছাড়া তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো, ঝুরঝুরে ভালো মানের ভার্মি কম্পোস্ট নিতে হবে। তো আমি এখানে 4 মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি। এর মধ্যে আমি এখানে দিয়ে দেব পাকা কলার খোসার গুঁড়ো। বেশ কয়েকটা পাকা কলার খোসা অনেকদিন রোদ্দুরে রেখে সেই কলার খোসা যখন অনেকটা শক্ত হয়ে যাবে তো সেই সময় তোমরা দেখবে যে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলেই এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো গুঁড়ো না করেও কীভাবে গাছে খাবার প্রয়োগ করতে হবে সেটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো যদি তোমাদের কাছে এরকম গুঁড়ো থাকে বা করতে পারো যদি এরকম গুঁড়ো, তাহলে একটা 10 ইঞ্চি টবের জন্য 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে বায়ো ডিএপি যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে রাসায়নিক ডিএপি ইউজ করতে পারো। সেক্ষেত্রে টবের সাইজ অনুযায়ী গুনে গুনে দানা প্রয়োগ করতে হবে। যদি তোমরা 10 ইঞ্চি টবে দাও সেক্ষেত্রে 10 থেকে 12টা ডিএপির দানা, অথবা তোমরা 15টা দানাও দিতে পারো যদি ছোট সাইজের দানা হয়। আর যদি বায়ো ডিএপি থাকে তাহলে এই বায়ো ডিএপি হাফ চামচ। তো বন্ধুরা, এই পাকা কলার খোসা আমি কেন প্রয়োগ করছি? পাকা কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, একদম সম্পূর্ণ ন্যাচারাল ঘরোয়া পটাশিয়াম। যদি প্রয়োগ করতে চাও তাহলে সেক্ষেত্রে পাকা কলার খোসার গুঁড়োর থেকে ভালো কিন্তু আর কিছু হয় না। আমি আমার প্রত্যেকটা গাছে প্রায় বেশিরভাগ সময় এই পাকা কলার খোসার গুঁড়োই ব্যবহার করি। মাঝে মাঝে এই পাকা কলার খোসার গুঁড়ো না থাকলে আলুর খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়োও ব্যবহার করি। তো এগুলো প্রয়োগ করে আমি খুব ভালো রেজাল্ট পাই এবং সব সময় আমার গাছে কিন্তু ফুল ফোটে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি হয়। টবের গাছে নিয়মিতভাবে খাবার প্রয়োগ করতে হবে। জবা, গোলাপ এই গাছগুলো কিন্তু খুব ফুডি গাছ, প্রতি সপ্তাহে একবার করে খাবার প্রয়োগ করলে তবেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তো দেখো খাবার প্রয়োগ করা হয়ে গেল। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মিডিয়া শুকনো ছিল তাই ভরপুর মাত্রায় আমি জল দিয়ে দিলাম। যদি তোমাদের টবের মিডিয়া হালকা ময়েশ্চার থাকে সেক্ষেত্রে খাবার দেওয়ার পরের দিনও জল প্রয়োগ করা যাবে। যদি এই গুঁড়ো খাবার না প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে লিকুইড খাবার প্রয়োগ করতে পারবে। দেখো এখানে আমার লিকুইড খাবার অলরেডি তৈরি হয়ে আছে। কলার খোসা এবং ঘুঁটে, গোবর শুকনো করার পর গ্রাম বাংলায় যে ঘুঁটে পাওয়া যায়, যদি তোমরা এই ঘুঁটের কালেকশন করতে পারো তাহলে ঘুঁটে নেবে, না হলে 1 মুঠো পরিমাণ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে দেবে 1 লিটার জলের মধ্যে এবং 4-5টা কলার খোসা ভিজিয়ে রাখবে। 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখার পর এইরকম একটা কালার আসবে। তো তারপর দেখো আমি এখানে অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম তরল সার আর তার সঙ্গে মিশিয়ে দিলাম অর্ধেক পরিমাণ সাধারণ জল। তো দুটো একসাথে মিশিয়ে আমি গাছে প্রয়োগ করলাম। এটা একটা অন্য গাছে প্রয়োগ করলাম, একই গাছে প্রয়োগ করা যাবে না। যে গাছে গুঁড়ো প্রয়োগ করেছি সেই গাছে তরল খাবার দেওয়া যাবে না। তো
তো তরল খাবার যদি প্রয়োগ করো সেক্ষেত্রে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে, আর যদি গুঁড়ো খাবার প্রয়োগ করো সেক্ষেত্রে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এতক্ষণ তো বললাম খাবার প্রয়োগের কথা, এবার আসি পোকামাকড়ের কথায়। এই সময় শীতকালে প্রচুর পরিমাণে মাকড়, জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে। টবের মিডিয়াতে থাকবে, তাছাড়া কুঁড়িতে বসে কুঁড়ির রস শোষণ করে খেয়ে নেবে, পাতার তলায় বসে পাতার রস খেয়ে নেবে, যার ফলে কুঁড়ি এবং পাতা দুটোই হলুদ হয়ে ঝরে পড়বে। তো সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক তৈরি করার জন্য দেখো এখানে আমি একটা নিয়েছি, একটা ন্যাপথলিন। এগুলো আমরা জামা কাপড়কে ভালো রাখার জন্য, পোকার হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার করি। তো এই একটা ন্যাপথলিনকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে 1 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম। ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য, অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেবো আরও একটা উপাদান। দেখো এটা হলো ডেটল। এই ডেটল আমরা প্রায় আমাদের হাতের কাছেই থাকে। তো ডেটল একদম সামান্য পরিমাণ, দেখো কতটুকু পরিমাণ দিচ্ছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, একদম সামান্য ডেটল 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে তোমরা চাইলে আরও একটা উপাদান মেশাতে পারো, 1 চামচ পরিমাণ শ্যাম্পু। তো দেখো আমি এবারে দুটো উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিলাম। তার কারণ এই ন্যাপথলিনের যে গুঁড়োগুলো আছে এগুলো সহজে জলের সাথে মেশে না, তো যে কারণে ছেঁকে নিলাম। তার কারণ স্প্রেয়ার বটলের নজলে আটকে যাবে এবং নজলটা খারাপ হয়ে যাবে। তো ভালোভাবে দেখো আমি ভরে নিয়েছি। এবার আমি ভালোভাবে খুব ফোর্সের সাথে এটা স্প্রে করতে হবে গাছে। তো এটা যেহেতু ঘরোয়া উপাদান সেই কারণে লাগাতার স্প্রে করতে হবে, অন্তত 1 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে সকালবেলা, খুব বেশি চড়া রোদ্দুরে স্প্রে করা যাবে না। এটা যদি তোমরা লাগাতার 3 দিন স্প্রে করতে পারো, 1 দিন অন্তর অন্তর তাহলেও গাছে কিন্তু জাপ পোকা বা মাকড়ের আক্রমণ অনেকটাই কমে যাবে, তাছাড়া মিলিবাগের আক্রমণও কমে যাবে। বন্ধুরা, এই ছিল জবা গাছের ডিসেম্বরের শেষের পরিচর্যা। এইভাবে ডিসেম্বরের শেষে পরিচর্যা করো। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার আমি জানুয়ারি মাসের পরিচর্যা দিয়ে দেবো, কিভাবে জানুয়ারি মাসে পরিচর্যা করতে হবে সবটাই দেখিয়ে দেবো সেই ভিডিওতে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।